সুরেশ নিজের পরিবারের সাথে মুম্বাই শহরের একটা কলোনিতে নতুন নতুন শিফট হয়েছিল। সুরেশের বউ দিব্যা আর তার 15 বছরের ছেলে নীরজ নিজের নতুন ঘরে খুব খুশি ছিল। বাবা, এই বাড়িটা তো অনেক বড় দেখছি, কি সুন্দর। আমাদের আগের বাড়িটার থেকে অনেক ভালো বাড়ি এটা। হ্যাঁ, ভাগ্য ভালো যে আমাদের বাড়ির মধ্যেই একটা ছোট গার্ডেনও রয়েছে, বুঝেছো? তুমি তোমার বন্ধুদের সাথে এখানে বাড়ির মধ্যে ক্রিকেট ভালো করেই খেলতে পারবে। তোমাকে আমি কতবার বলেছি বাবা, আমি ফুটবল খেলতে ভালোবাসি। এইটুকু বলে নীরজ ফুটবল নিয়ে বাড়ির বাইরের দিকে বেরিয়ে যায় আর ফুটবল খেলতে শুরু করে। কিন্তু খেলতে খেলতে নীরজের ফুটবল হঠাৎ করে হাওয়ায় উড়ে যায় আর বাইরের দিকে চলে যায়। নীরজ দৌড়তে দৌড়তে বাইরের দিকে যায়। সে দেখতে পায় যে তার ফুটবল একটা গর্তের মধ্যে পড়ে গেছিল। এরকম একটা ভালো জায়গাতে এত বড় একটা খাল রয়েছে, ভুলবশত যদি কোনো বাচ্চার পায়খানে পড়ে যায় তাহলে ও তো কষ্ট পাবে। আমাকে বাবাকে বলতেই হবে। এইটুকু বলে নীরজ সেই গর্তের কাছে চলে যায়। কিন্তু যেই মাত্র সে নিজের ফুটবল ওখান থেকে তোলার চেষ্টা করে, হঠাৎ করে গর্তের ভেতর থেকে দুটো বড় বড় হাত বেরিয়ে আসে আর নীরজের গলা চেপে ধরে নেয়। কে তুমি? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তক্ষুনি গর্ত আরো বেশি গভীর হয়ে যায় আর দেখতে দেখতেই একটা বিশাল কুয়োতে পরিবর্তিত হয়ে যায়। নীরজ সেই কুয়োর ভেতরে ঢুকতেই চলে যাচ্ছিল। কিছুক্ষণ পর সেই কুয়ো আবার একটা গর্তে পরিবর্তিত হয়। রাত্রি প্রায় 10টা বেজে গেছিল। নীরজের মা বাবা খুব অস্থির হয়ে গেছিল। গিয়ে দেখো না একটু, নীরজ এখনো বাড়ি ফেরেনি। এখন তো আমারও চিন্তা হচ্ছে দিব্যা। আমি এই কলোনি সবাইকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ নীরজকে দেখেনি, জানো তো। আমরা এখানে 2 দিন আগেই শিফট হয়েছি। এখন তো ওর কোনো বন্ধুও হয়নি। এখন তো স্কুল যাওয়াও শুরু করেনি। আমার খুব ভয় করছে গো, তুমি গিয়ে একটু খোঁজ নাও, আমার বাবুর কোথায় চলে গেল। তুমি চিন্তা করো না তো, মনে হচ্ছে পুলিশের কাছে গিয়ে আমাকে কমপ্লেন করতেই হবে এখন। সুরেশ নিজের গাড়িতে বসে সোজা পুলিশ স্টেশন চলে যায় আর ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে, ইন্সপেক্টর বাবু, আমার ছেলে গত 5 ঘন্টা ধরে নিখোঁজ হয়ে রয়েছে। তা তোমার ছেলের বয়স কত? 15 বছর। নিজের বন্ধুদের সাথে আবার কোথাও ফুর্তি করতে নিশ্চয় বেরিয়ে গেছে মনে হয়। আজকালকার বাচ্চাদের তো আপনি চেনেনই, তাই না? ছোট ছোট কথায় খালি পার্টি করা তো ওদের একটা অভ্যেস হয়ে গেছে। তাই চিন্তা করবেন না একদম, কিছুক্ষণ পর ঠিক বাড়ি চলে আসবে। আপনি আমার কথা কেন বুঝতে পারছেন না ইন্সপেক্টর বাবু? আমরা এই শহরে নতুন নতুন শিফট হয়েছি। এই শহরে এই মুহূর্তে আমাদের ছেলের কোনো বন্ধু এখনো হয়নি। আচ্ছা, তাহলে কোথায় আপনি শিফট হয়েছেন আমাকে বলুন তো? ওই ওয়ার্সোভার কাছে যে ফ্রেন্ডস কলোনিটা আছে না, আমরা ওখানেই তো এসেছি 2 দিন আগে। ফ্রেন্ডস কলোনির নাম শুনে ইন্সপেক্টর প্রচণ্ডভাবে অবাক হয়। তার চেহারায় গম্ভীরতা দেখতে পাওয়া যাচ্ছিল। সে সঙ্গে সঙ্গে হাবিলদারকে নীরজের একটা এফআইআর লেখার জন্য বলে আর সুরেশের দিকে তাকিয়ে বলেন, আপনি বাড়ি যান মিস্টার সুরেশ, আপনার ছেলেকে খোঁজার আমরা পুরোপুরি চেষ্টা করবই। সুরেশ খুব উদাস হয়ে যায় আর নিজের বাড়িতে চলে আসে। ইন্সপেক্টর হাবিলদারের দিকে তাকিয়ে বলেন, হাবিলদার, চলো আমার সাথে। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর হাবিলদারের সাথে ফ্রেন্ডস কলোনির সমস্ত লোকেদের কাছে জিজ্ঞাসাবাদ করছিলেন। ইন্সপেক্টর একটা ব্যক্তিকে বলছিলেন, তুমি আমার কথাটা কেন বোঝার চেষ্টা করছো না কেন বলো তো? এই নিয়ে 5টা বাচ্চা এখান থেকে নিখোঁজ হয়েছে, বুঝেছো? কিন্তু তোমরা তো নিজেদের মুখে তালা লাগিয়ে বসে রয়েছো, কিছু বলো না কেন তোমরা? আমার কথাটাই বিশ্বাস করুন ইন্সপেক্টর বাবু, আমি কিছুই জানি না। আরে এটা কি করে হতে পারে? দেখো, কাউকে ভয় পাওয়ার দরকার নেই, বুঝতে পেরেছো? এই কলোনিতে যদি কোনো সন্দেহজনক মানুষকে দেখতে পাও, সঙ্গে সঙ্গে আমাকে বলতে পারো তুমি। তোমার নাম গোপন রাখা হবে। আপনি আমার সময় নষ্ট করছেন ইন্সপেক্টর বাবু, আমাকে যেতে দিন না। এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায়। ইন্সপেক্টর রাগের চোটে নিজের জিপে বসে পড়েন আর হাবিলদারকে বলেন, আমি কিছুই বুঝতে পারছি না যে এই কলোনির মানুষের মনের ভেতরে মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি নেই। এই কলোনিতে এই নিয়ে 5 নম্বর বাচ্চা উধাও হয়ে গেল,
আরে কে বলো তো সে যে বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে? হাবিলদার ইন্সপেক্টরের চেহারার দিকে খুব মন দিয়ে দেখছিল আর বলল, একটা কথা বলবে বাবু, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলো বলো, কি হয়েছে বলো। সাহেব, আপনি নিশ্চয়ই নোটিস করেননি যে যখনই আপনি এই কলোনির লোকদেরকে বাচ্চাদের নিখোঁজ হওয়ার ব্যাপারে খোঁজ খবর করেন বটে, তখন ওদের মুখ চোখগুলো একটা অদ্ভুতভাবে ভয় চলে আসে, জানেন তো? আপনি হয়তো নোটিস করেননি এতদিন, ওরা সবাই খুব ভয় পেয়ে যায়। তুমি কি বলতে চাইছো বলো তো? আমার তো মনে হচ্ছে এখানে কোনো ভূত প্রেতের ব্যাপার রয়েছে, জানেন তো? না হলে আপনি বলুন না, এই কলোনির 5-5টা নিখোঁজ বাচ্চাদেরকে খোঁজার জন্য সবসময় শহরের এক এক জায়গায় গলি খুঁজে বেরিয়েছি, কিন্তু জানি না ওই বাচ্চাদেরকে জমি খেয়ে নিল নাকি আকাশ খেয়ে নিল। এই তুমি তো জানো ভূত প্রেতের ওপরও আমি বিশ্বাস করি না, তবে আমি এটুকু জানি যে ওই বাচ্চাগুলো এই কলোনির ভেতর থেকেই কোথাও উধাও হয়ে যাচ্ছে, কারণ সিসিটিভির মতে ওই বাচ্চারা এই কলোনি থেকে বাইরে বেরোয়নি। কিন্তু এখন আমি এই মামলার তদন্ত অবশ্যই করব। আপনি কি করবেন বাবু? আমি না, আমরা দুজন মিলে, কাল থেকে আমরা দুজন মিলে এই কলোনিতে সমস্ত বাড়ির ওপর নজর রাখব। পরের দিন থেকে ইন্সপেক্টর আর হাবিলদার ভিখিরির বেশ বদলে কলোনিতে হাঁটা চলা শুরু করে, কিন্তু ওদের দুজনের হাতে কোনো প্রমাণই লাগে না। আমরা আমাদের ভোল পাল্টে তদন্ত করছি, প্রায় এখানে হয়ে গেল 10 দিনের বেশি, বুঝলে হাবিলদার? কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো প্রমাণ পাইনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর না আমরা কোনো সন্দেহজনক মানুষকে দেখতে পেলাম, কিন্তু এই কলোনি থেকে সবাই দেখছি ভয়ে রয়েছে, প্রতিটা মানুষ সেটা দেখতে পাচ্ছি। যাদের বাচ্চারা নিখোঁজ হয়ে পড়েছে তাদের চেহারার মধ্যে প্রসন্নতা তো থাকবে না হাবিলদার? তক্ষুনি ওদের দুজনের কানে একটা বুড়ি মহিলার আওয়াজ চলে আসে, এইভাবে তোমরা দুজন যতই চেষ্টা করো না কেন, কিন্তু তোমরা ওকে খুঁজেই পাবে না। হাবিলদার আর ইন্সপেক্টর যেই মাত্র ঘুরে দেখল, তখন ওদের সামনে একটা পাগলের মতো দেখতে মহিলা নোংরা কাপড় চোপড় পরে ওদেরকে দেখছিল। আরে বাবু, এই মহিলা তো একটা পাগল। যাও এখান থেকে, এমনিতেই আমরা চিন্তার মধ্যে রয়েছি। পাগল আমি না, বরং পাগল তো তোমরাই দুজন। শোনো আমার কথা, তোমরা যদি এই মামলার গোড়া অবধি পৌঁছতে চাও, তাহলে তোমাদের দুজনকে আজ রাতে সেই গর্তের ওপরে নজর রাখতে হবে। খাল? কোন খালটা? মৃত্যুর খাল, যেটা ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিজের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে। তোমাদেরকে সেই খাল শেষ গায়েব হওয়া বাচ্চাদের বাড়ির কাছেই পেয়ে যাবে। তোমাদের কাছে আজ রাতেরই সময় আছে। যদি আজকের সময় তোমরা হারিয়ে ফেলো, তাহলে তোমরা একটা বাচ্চাকে কখনো খুঁজতে পারবে না, আর সে এই পৃথিবীতে ফেরত চলে আসবে। এইটুকু বলে সেই বুড়ি মহিলা ওখান থেকে চলে যায়। আমি এখনো পর্যন্ত ওর কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। ইন্সপেক্টর হাবিলদারের কথার উত্তর না দিয়েই সুরেশের বাড়ির কাছাকাছি চলে যায়। সে দেখতে পায় যে তার বাড়ির সামনেই একটা আশ্চর্য রকমের বড় খাল তৈরি হয়েছে। হাবিলদার, আজকে রাত্রে আমরা এই খালটার ওপরই নজর রাখবো। হ্যাঁ, সেসব তো ঠিক আছে বাবু, কিন্তু আমরা দুজন লুকাবো কোথায়? ওই যে সামনে ঘন গাছটা রয়েছে না, ওই গাছটার পেছনেই আমরা লুকাবো, ঠিক আছে? ইন্সপেক্টর আর হাবিলদার সেই গাছের পেছনে লুকিয়ে পড়ে। রাত্রি প্রায় 8টা বাজছিল। তক্ষুনি ওখান থেকে একটা বাচ্চা যাচ্ছিল। পর মুহূর্তেই সেই গর্তের ভেতর থেকে খুব জোরে আওয়াজ আসে, আর দুটো বড় বড় ভয়ঙ্কর হাত বেরিয়ে আসে, আর ওই দুটো হাত সেই বাচ্চাটাকে ধরে ফেলে। তাড়াতাড়ি চলো হাবিলদার। আরে আপনি কি পাগল হলেন নাকি বাবু? হ্যাঁ, আরে আপনি কি দেখতে পাচ্ছেন না নাকি? আর এখানে সত্যি সত্যি ভূত প্রেতের চক্কর রয়েছে। আমি সেসব জানি না, আমি শুধু ওই বাচ্চাদের প্রাণ রক্ষা করতে চাই। এইটুকু বলে ইন্সপেক্টর সেই গর্তের কাছে চলে যায়। সে দেখতে পায় যে সেই গর্তটা একটা বিশাল কুয়োতে পরিবর্তিত হয়ে গেছে। ইন্সপেক্টর বিনা চিন্তা ভাবনা করে সেই কুয়োর ভেতরে লাফ মারে, আর তার পেছনে পেছনে খুব ফুর্তিভাবে না চাইতেও হাবিলদারও সেই কুয়োর ভেতরে লাফ মেরে দেয়। কিছুক্ষণ পর ওরা দুজন নিজেকে
একটা আশ্চর্য রকম দেখতে খুবই পুরনো হাবিলির ভেতরে উপস্থিত পায়। এ তো অনেক বছরের পুরনো কোন একটা হাবেলি মনে হচ্ছে। হাভেলি নয় ইন্সপেক্টর বাবু, বরং মহল। আমার তো মনে হচ্ছে এটা আমাদের পৃথিবীর কোনো অংশই নয়, আমরা অন্য কোনো জগতে চলে এসেছি। তক্ষুনি হাবিলদার আর ইন্সপেক্টরের কানে নীরজ আর অন্য একটা বাচ্চার আওয়াজ চলে আসে। হাবিলদার, এর অর্থ এটাই যে 10 দিন আগে যে বাচ্চাটা নিখোঁজ হয়েছিল সে এখনো জীবিত রয়েছে, আর আজকের বাচ্চাটা যে আমাদের চোখের সামনে এই খালটার মধ্যে উধাও হয়ে যায় সেও। চলো তাড়াতাড়ি চলো। হাবিলদার আর ইন্সপেক্টর সেই আওয়াজের দিশায় প্রচণ্ড জোরে দৌড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন একটা আশ্চর্য রকম দেখতে মন্দিরের ভেতরে দাঁড়িয়েছিলেন, যেখানে দেবতাদের জায়গায় রাক্ষসদের মূর্তি রাখা ছিল। আর একটা সিংহাসনে খুবই ভয়ঙ্কর দেখতে একটা মহিলা বসেছিল আর ইন্সপেক্টর আর হাবিলদারকে দেখে হাসছিল। আর ওই দুটো বাচ্চা বাঁধা রাখা ছিল। কে তুমি? কালী শক্তির মালকিন রানী লক্ষা। এই বাচ্চাদেরকে তুমি কেন মারছো বলো তো? কারণ আমি তোমাদের পৃথিবীতে ফেরত যাব। তাহলে কি এই পুরনো মহলটা আমাদের পৃথিবীর নয় বুঝি? এটা পাতাল লোকের অংশ মূর্খ। আমি নিজের তন্ত্র শক্তি দিয়ে খুব কষ্টে তোমাদের পৃথিবীতে একটা গর্ত করেছি, যেখান থেকে বাচ্চাদের বলি নেওয়ার পর আমি আরো শক্তিশালী হয়ে যাব, আর এই গর্তের দ্বার দ্বারা তোমাদের পৃথিবীতে ফেরত আসব। এইটুকু বলে সেই মহিলার চেহারা আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। তার চেহারার চামড়া একেবারে কালো হয়ে গেছিল, আর তার চোখের পুতুল একেবারে সাদা হয়ে উঠল। তার মাথা দিয়ে রক্ত বইছিল। ইন্সপেক্টর কাঁপতে কাঁপতে নিজের পিস্তল বার করেন। আমি এইটুকু তো বুঝতে পেরে গেছি যে তুমি কোনো মানুষ নও, কিন্তু তুমি যেই হও না কেন জীবিত থাকার অধিকার তোমার নেই। এইটুকু বলে ইন্সপেক্টর পিস্তলের সমস্ত গুলি সেই ভয়ঙ্কর মহিলার উপর চালিয়ে দেয়। আরে সাহেব পাগল হলেন নাকি? ও যদি মানুষ হলে তবে তো মরবে। আরে আপনারও কি এখন ওকে মানুষ মনে হয় বুঝি? তক্ষুনি সেই ভয়ঙ্কর দেখতে মহিলা হাওয়াতে উড়তে শুরু করে, আর উড়তে উড়তে সে দুটো বাচ্চার গলা জোরে চিপে ধরে। এই দুজনের বলি শেষ বলি হবে, তারপর আমার আর কেউ কিচ্ছু ক্ষতি করতে পারবে না। ইন্সপেক্টর যেই মাত্র তাকে আটকানোর চেষ্টা করলো, হঠাৎ করে সে হাওয়ার দ্রুত গতিতে পেছনে উড়তে উড়তে একটা দেয়ালে ধাক্কা খায়। মনে হচ্ছে আমাদের দুজনের মরতে হবে বাবু। এই মহিলার মোকাবিলা করা তো আমাদের দুজনের পক্ষে একেবারে অসম্ভব। তুমি হয়তো ঠিক কথাই বলছো হাবিলদার, আমাদের কাছে তো পিস্তলের গুলিও ও শরীরে কোনো ক্ষতি করতে পারলো না। ইন্সপেক্টর এইটুকু বলেই ছিল, তক্ষুনি ওদের দুজনের কানে সেই পাগল মহিলার আওয়াজ চলে আসে। এত তাড়াতাড়ি সাহস হেরো না, তোমরা দুজনই কালো শক্তির মালকিন রানী লক্ষার অন্ত করতে পারবে। ইন্সপেক্টর আর হাবিলদার দেখতে পায় যে সেই পাগল মহিলা দাঁড়িয়েছিল, কিন্তু উনি এই সময় মহারানীর বেশভূষা পরেছিলেন। তুমি এখানে কি করে এলে? কে তুমি? আমি রানী লক্ষার মা, এই পাতাল লোকের মহারানী। আমার মেয়ে আমাকে সিংহাসন থেকে নামিয়ে দিয়ে পুরো পাতাল লোকে কবজা করে রেখেছে, আর এখন ওর মানুষদের বলি দিয়ে মানুষদের পৃথিবীতে আসতে চায়, যাতে সে মানুষদের রক্ত বইয়ে শয়তানকে খুশি করতে পারে। আর যদি এরকমটা হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে তুমি আমাকে বলো একে কি করে শেষ করব? হ্যাঁ, তুমি তোর মা তাই না? তুমি তো নিশ্চয়ই সবকিছু জানবে বটে। কোনো মনির সত্যি মানুষ যদি এই মূর্তিগুলোকে নিজের হাতে ভেঙে দেয়, তাহলে রানী লক্ষা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি তো অতটা ভালো মানুষ নই বাবু, কিন্তু আপনি কোনোদিনও জীবনে ঘুষ নেননি এটুকু আমি জানি বটে। আপনি মানুষজনকে নিয়ে বেশি চিন্তা করতে পারেন, তাই এই কাজটা শুধু আপনিই করতে পারেন। সেই মহিলা একটা অনেক বড় হাতুড়ি ইন্সপেক্টরের হাতে দেয়। ইন্সপেক্টর প্রচণ্ড শক্তি লাগিয়ে সেই মূর্তি ভাঙা শুরু করে দেয়।
মূর্তি ভাঙা মাত্রই সেই ভয়ঙ্কর মহিলার বাচ্চাদের ওপরে যে হাত রেখেছিল ছেড়ে দিল আর সে চিৎকার শুরু করে, এটা কি করলি মূর্খ? ছেড়ে দে আমাকে, আমি তোকে পাতাল লোকের রাজা বানিয়ে দেব। আমি কোনো লোকেরই রাজা হতে চাই না, আমি শুধু চাই তুই মরে যা। এইটুকু বলে ইন্সপেক্টর শেষ মূর্তিও ভেঙে ফেলেন। সেই ভয়ঙ্কর দেখতে মহিলা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তার ভস্ম হওয়ার পরই ইন্সপেক্টর হাবিলদার আর ওই বাচ্চারা নিজেদেরকে সেই গর্তের বাইরে উপস্থিত পায়, কিন্তু এখন ওখানে কোনো গর্ত ছিল না। এমনিতে বাবু, এই ঘটনার পরে আপনি রিপোর্টে কি লিখবেন বটে? কিছু ঘটনা রেকর্ডে মাঝে মাঝে লেখা হয় না, বুঝলে, বরং তাদেরকে সবসময় মনে রাখতে হয়। এইটুকু বলে ইন্সপেক্টর নীরজ আর অন্য বাচ্চার দিকে তাকিয়ে বলেন, এখন তোমরা দুজন তোমাদের বাড়ি যেতে পারো। ওরা দুজন বাচ্চারা খুশি খুশি নিজের নিজের বাড়িতে চলে যায়। আর এখন সেই গর্তের রহস্যের ভয়ও সবার মন থেকে চলে গেছিল।